বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটে যুগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হলো আধুনিক যুগ। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নমুনা হচ্ছে চর্যাপদ। এবার মধ্যযুগটা আমি একটু হোল্ডে রাখছি। আধুনিক যুগ 1800 খ্রিস্টাব্দে যখন ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলো, তখন যে বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব হলো, সেই সময় থেকে শুরু করে এখনকার দিন পর্যন্ত যা যা কিছু লেখা হয়েছে সবই আধুনিক যুগের সাহিত্যের দৃষ্টান্ত। এবারে মাঝখানে যে পড়ে রইল মধ্যযুগ। বাংলাদেশে একসময় তুর্কি আক্রমণ ঘটেছিল। এই ধরে নাও 1202-1203 বঙ্গাব্দ নাগাদ যে তুর্কি আক্রমণ ঘটেছিল, সেই তুর্কি আক্রমণ কাটিয়ে উঠবার পর যখন আমরা ধীরে ধীরে এই অরাজকতা থেকে স্থিতাবস্থায় এলাম, তখন অনেক বাঙালি কবি তারা যে কাব্যগুলো লিখতে আরম্ভ করলেন, সেই কাব্যধারাকে মোটামুটিভাবে তিনটে ভাগে ভাগ করা যায়, যার মধ্যে অন্যতম একটা ধারা হচ্ছে মঙ্গল কাব্যধারা। মঙ্গল কাব্যধারায় কি হয়, সেখানে যে গ্রাম বাংলার একদম লৌকিক দেবদেবী, যারা একদম লোক সমাজে আঞ্চলিক স্তরে প্রচলিত যে দেবদেবী, তাদেরকেই পৌরাণিক দেবদেবীর সঙ্গে মিশিয়ে মহিমান্বিত করে তাদের মাহাত্ম্য কীর্তন করে যে কাব্যগুলো লেখা হয়েছিল, সেগুলো কি বলা হয় মঙ্গল কাব্য। তোমরা যেরকম মনসামঙ্গল কাব্য কিন্তু সবাই পড়েছো, অন্তত গল্পটা চেনা, যেমন চাঁদ সদাগরের গল্প যেটা, সেটাই হচ্ছে মনসামঙ্গলের গল্প। এবার মনসামঙ্গল ছাড়াও আরেকটা যে কাব্যধারা খুব খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যধারা। নামটা শুনে বুঝতে পারছো যে এখানে দেবী চণ্ডীর মাহাত্ম্য জ্ঞাপন করে কবিরা কাব্য রচনা করেছিলেন। তো এই চণ্ডীমঙ্গল কাব্যধারা মানে অনেকেই সেখানে কাব্য লিখেছেন। এদের মধ্যে শ্রেষ্ঠ চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতা হলেন কবি মুকুন্দ চক্রবর্তী। আগেকার বাংলায় তাকে মুকুন্দরাম চক্রবর্তীও বলা হয়। এবার মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তীর পাওয়া উপাধিটা হচ্ছে কবি কঙ্কন, অর্থাৎ কবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। তো এই যে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত যে চণ্ডীমঙ্গল কাব্য, সেই বইটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অম্বিকা মঙ্গল, অভয়া মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, এই চারটে নামে এই গ্রন্থটি পরিচিত। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত এই যে চণ্ডীমঙ্গল কাব্য, এর কাব্যের মোট দুটো খণ্ড আছে। একটা হচ্ছে আখেটিক খণ্ড। আখেটিক খণ্ড যেখানে কালকেতু ব্যাধ আর তার স্ত্রী ফুল্লরার কথা বর্ণিত হয়েছে। আর একটা হচ্ছে বণিক খণ্ড, যেখানে ধনপতি সদাগরের গল্প বলা হয়েছে। যে অংশটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সেটা আসলে এই আখেটিক খণ্ড থেকেই নেওয়া। এবং মূল কাব্যে অর্থাৎ মূল চণ্ডীমঙ্গল গ্রন্থে এই অংশটারই নাম ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। এবার একটু বিষয়টা ছোট্ট করে বলে নি, মানে পূর্ব সূত্র ধরিয়ে নি। দেবদেবীর মাহাত্ম্য কিভাবে তারা প্রচার করতেন কবিরা, অর্থাৎ যে দেবী বা যে দেবতাকে নিয়ে মঙ্গল কাব্য রচিত হচ্ছে, এমনভাবেই গল্পগুলো তৈরি করা হতো যে তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন, সব কিছু অসাধ্য সাধন করতে পারেন, মানুষকে সব রকম বিপদ থেকে তিনি রক্ষা করতে পারেন, জানা তার কৃপাধন্য। এবার তারা সাধারণত কোনো একজন বা দুজনকে বেছে নিতেন, বিশেষ কাউকে, তারই মাধ্যমে মর্তে তাদের পূজা প্রচার করতেন। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী আখেটিক খণ্ডে বেছে নিয়েছেন কালকেতু ব্যাধ এবং তার স্ত্রী ফুল্লরাকে। এবার কালকেতু, সে ব্যাধ খুব সাধারণভাবে, খুব সামান্যভাবে কোনো রকমের দিন আনি দিন খাই করে সে তার জীবন জীবিকা নির্বাহ করে। এবার একদিন দেবীর কৃপা হলো তার ওপরে, সে অনেক ধন সম্পত্তি পেল। ধন সম্পত্তি পেয়ে সে গুজরাট নগরী স্থাপন করলো। এবার নতুন স্থাপিত নগরী, চারদিকে সবকিছু ঝলমল ঝলমল করছে, কিন্তু আফসোসের কথা হচ্ছে কোনো প্রজা নেই, কারণ প্রজারা সবাই কলিঙ্গ রাজ্যে থিতু হয়ে রয়েছে। কলিঙ্গ মানে এখনকার যে উড়িষ্যা রাজ্যটা। এবার তাহলে কি করতে হবে,
একটা রাজ্য যখন তৈরি হয়েছে, রাজা যখন রয়েছেন, তখন প্রজাকে আনতে হবে। ফলে দেবীচণ্ডী তিনি এমন কৌশল করলেন কলিঙ্গ দেশে যে প্রজারা বাধ্য হলো সেখান থেকে পালিয়ে কাছেই যে গুজরাট নগরী আছে, যে সুন্দর সুসজ্জিত নগরীটা আছে, সেইখানে আশ্রয় নিতে। তাহলে দেবী চণ্ডী কি করলেন সেইটাই হচ্ছে আমাদের এই পাঠ্য অংশের বক্তব্য। এটা পয়ার ছন্দে লেখা। পয়ার ছন্দে লেখা অর্থাৎ কি না, দুটো দুটো লাইনে অন্তমিল আছে। আমি পড়াতে পড়াতে এগোচ্ছি, পড়াতে পড়াতেই শব্দার্থগুলো বলতে বলতে যাব। কেমন? বেশ, তাহলে চলো স্টার্ট করা যাক। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কইল মানে হচ্ছে করল, অর্থাৎ যেটা হচ্ছে যে কলিঙ্গ দেশের আকাশে কালো মেঘের ঘন ঘটায় চারদিক একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এবং এমনই ঘন সেই অন্ধকার, এমনই গাঢ় সেই অন্ধকার যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারাই কেউ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান কোণ অর্থাৎ আমাদের পুরাণে যে 10টা দিকের কথা বলা হয়েছে তার মধ্যে একটা দিক হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ মানে উত্তর পূর্ব, অর্থাৎ নর্থ ইস্ট, যেটা সেই উত্তর পূর্ব কোণে মেঘের ঘন ঘটা এবং তারই সঙ্গে হচ্ছে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। মাথায় রেখো, চিকুর কথাটার প্রকৃত অর্থ হচ্ছে চুল বা কেশ। কবিতায় কিন্তু চিকুর কথাটা বিদ্যুৎ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কবি কি বলছেন, যে উত্তর পূর্ব কোণে ঘন কালো মেঘ জমাট বেঁধেছে এবং সেই সঙ্গেই দেখা যাচ্ছে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, আর উত্তরের বাতাস বইছে এবং সেই সঙ্গেই শোনা যাচ্ছে গুরুগম্ভীর মেঘ গর্জন। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষল ধারে জল। নিমিষেকে, নিমিষেকে কথাটার অর্থ হচ্ছে যে নিমেষের মধ্যে, অর্থাৎ চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে, তার মানে মুহূর্তের মধ্যেই। মুহূর্তের মধ্যেই কি হচ্ছে, মুহূর্তের মধ্যেই সারা আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে এবং চার মেঘে একদম মুষলধারে জলবর্ষণ করছে, অর্থাৎ বৃষ্টিধারা চারিদিক ভাসিয়ে দিচ্ছে। এই চার মেঘের কি নাম? চার মেঘের নাম হচ্ছে সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চার মেঘে মুষলধারে জলবর্ষণ করছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামছে চারদিক থেকে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তাহলে কলিঙ্গে, সারা কলিঙ্গ দেশ জুড়ে একদম মেঘ ছেয়ে যাচ্ছে এবং ঘন ঘন গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকছে। এই ভয়ঙ্কর গুরুগম্ভীর মেঘ গর্জন, সেই সঙ্গে বিদ্যুতের ঝলকানি, সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাত। প্রজারা ভাবছে যে প্রলয় আসন্ন, ধ্বংস আসন্ন, সেই কথা ভেবে তারা ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়ছে, খুব দুঃখিত হয়ে পড়ছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় কথাটার মানে হচ্ছে দৌড়, পালানো। তাহলে এই যে হুড় হুড় দূর দূর, অর্থাৎ প্রবল বেগে ঝড় বইতে আরম্ভ করছে, তার মানে কি হচ্ছে ভাবো, জাস্ট একটু ভিজুয়ালাইজ করো যে সারা কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, এত ঘন কালো অন্ধকার যে কলিঙ্গবাসীরা কেউ নিজেদের চেহারাই দেখতে পাচ্ছে না। তার উপরে প্রচণ্ড ঝড় উঠেছে, তার উপরে ঘন ঘন গুরুগম্ভীর মেঘ গর্জন এবং বিদ্যুতের ঝলকানি, আর তারই সঙ্গে ঝেঁপে বৃষ্টি নামছে। এই রকম অবস্থা তো আগে কোনোদিন হয়নি। প্রজারা ভাবছে যে নিশ্চয়ই প্রলয় আসন্ন, ধ্বংস ঘনিয়ে আসছে। এবার এত প্রচণ্ড ঝড় বইতে আরম্ভ করছে যে বিপাকে পড়ে, বিপদে পড়ে
প্রজারা, এই কলিঙ্গবাসীরা, তারা নিজেদের বাড়ি ঘরদোর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড় লাগাচ্ছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানে বুঝতেই পারছো, কাছেই যে রাজ্যটা তৈরি হয়েছে সেই রাজ্যের উদ্দেশ্যে। আপাতত তো প্রাণে বাঁচা যাক, তারপরেরটা পরে দেখা যাবে। ফলে প্রজারা বিপাকে ভবন ছেড়ে একদম দৌড় লাগাচ্ছে। এর পরে যেটা হচ্ছে, সেইখানটায় আমরা কি দেখতে পাচ্ছি? কবি কি বলছেন? কবি বলছেন যে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উলটিয়া পরে শস্য প্রজা চমকিত। অর্থাৎ হরিত মানে হচ্ছে সবুজ। যা কিছু সবুজ গাছপালা ছিল, এই যে প্রচণ্ড ঝড় উঠেছে, সেই প্রচণ্ড ঝড়ে সেই সমস্ত গাছপালা একেবারে ধুলোয় ধুলোয় ধূসরিত হয়ে গেছে, ধুলোয় আচ্ছাদিত হয়েছে, এবং মাঠের শস্য সমস্ত নষ্ট হচ্ছে, যা দেখে শুনে প্রজারা খুব ভয় পেয়ে যাচ্ছে। এখানে চমকিত মানে কিন্তু চমকে উঠছে এমন নয়, প্রজারা ভয় পেয়ে যাচ্ছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। অর্থাৎ পুরাণে আছে যে 8টি দিকে রক্ষাকর্তা হচ্ছেন 8টি মহাহস্তি, অষ্ট গজরাজ। সেই অষ্ট গজরাজের কি নাম? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক। এই যে অষ্টগজরাজ, এরা কি করছেন? ওই যে 4 মেঘের নাম আমরা এক্ষুনি পড়েছিলাম, সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এই 4 মেঘের সাহায্যে তারা জল দিচ্ছেন। এই যে বৃষ্টির আর একটা শব্দ কিন্তু হচ্ছে জল। তাহলে অষ্টগজরাজ 4 মেঘের সাহায্যে প্রবল বৃষ্টি কলিঙ্গ দেশে নিয়ে আসছেন, এবং এত ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই সঙ্গে এবার বাজ পড়তে আরম্ভ করছে। কি রকম বাজ পড়ছে? টার্মটা বলাই হচ্ছে ব্যঙ্গ তর্কাবাজ। অর্থাৎ ব্যাঙের মতো থেকে থেকে তড়াক তড়াক করে লাফিয়ে লাফিয়ে পড়ে যে বাজ, ঘন ঘন বাজ পড়া বলতে এটাই বোঝানো হচ্ছে। তাহলে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, কি না হচ্ছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করিকর অর্থাৎ করিকর মানে হচ্ছে হাতির সুর। হাতির সুর দিয়ে যেন জল বর্ষণ করা হচ্ছে, যেন মনে হচ্ছে যে হাতিরা তাদের সুর দিয়ে জল বর্ষণ করছেন, সমানে বৃষ্টিধারা বইয়ে দিচ্ছেন। ফলে কলিঙ্গ দেশ একবারে জলে থই থই করে যাচ্ছে। জলে সেই কলিঙ্গ দেশ, এখানে মহি মানে পৃথিবী, আমরা এখানে শুধু কলিঙ্গ দেশই বুঝবো। এবার জলে কলিঙ্গ দেশ এমনই অবস্থা যে জল স্থল সব একাকার হয়ে গেছে, পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, পথ হইল হারা। কোথায় পথ, কোথায় জল, কোনটা স্থল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঘন ঘন শুনি 4 মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। অর্থাৎ এই যে প্রচণ্ড মেঘ গর্জন, যেরকম বর্ষাকালে আমাদের এখানেও হয়, বা কালবৈশাখী ঝড়ের সময় যেরকম হয়, করে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে সঙ্গে গুম 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 করে মেঘ ডাকছে। এত ঘন ঘন, এত গুরুগম্ভীর মেঘ গর্জন হচ্ছে যে সেই ভয়ঙ্কর আওয়াজে কলিঙ্গবাসীরা কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। পরিচ্ছিন্ন কথাটার অর্থ হচ্ছে যে ভেদ বা পৃথক করা। অর্থাৎ কলিঙ্গ দেশে এমনই ঘন কালো মেঘ আচ্ছাদিত হয়ে আছে আকাশে যে এখন আর কোনটা দিন, কোনটা সন্ধে, কোনটা রাত কিছুই আলাদা করা যাচ্ছে না। সব অন্ধকার হয়ে রয়েছে, সব সময় অন্ধকার হয়ে রয়েছে। তারই মধ্যে প্রচণ্ড মেঘ গর্জন, তারই মধ্যে বিদ্যুতের ঝলকানি, আর ঘন ঘন বাজ পড়ছে। এই অবস্থায় কলিঙ্গবাসীরা কি করছেন? কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। সোঙরে কথাটার মানে হচ্ছে স্মরণ করে।
কলিঙ্গবাসীরা সবাই ঋষি জৈমিনীর নাম স্মরণ করছেন। এবার ঋষি জৈমিনীর পরিচয় কি? ঋষি জৈমিনী হচ্ছেন বাক সিদ্ধ ঋষি, অর্থাৎ তিনি যা বলতেন সবই সত্য হয়ে যেত। তিনি পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা। তিনি যে মহাভারতের অনুবাদ করেছেন তার নাম জৈমিনী মহাভারত। এবার এ তো গেল তার সম্পর্কে পরিচয়, কিন্তু আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, এই যে বাজ পড়ছে, এর সঙ্গে কলিঙ্গবাসীদের ঋষি জৈমিনীর নাম স্মরণ করবার সম্পর্কটা কি? একটাই সম্পর্ক। মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস হচ্ছে ঋষি জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। তো সেই জন্যেই বজ্রপাত, বাজ পড়া যাতে বন্ধ হয়ে যায়, সেই জন্যেই কলিঙ্গবাসীরা ঋষি জৈমিনীর নাম স্মরণ করছেন। কথা প্রসঙ্গে একটু আলোচনা করে নিই, তোমরাও শুনে থাকবে যে এখনকার দিনেও কিন্তু আমরা দেখবে কালবৈশাখীর সময় যখন প্রচণ্ড ঝড় হয়, প্রচণ্ড বৃষ্টি, মেঘ ডাকছে, বাজ পড়ছে দুম দাম করে, দেখবে ঘরে ঘরে শাঁখ বাজানো হয়। কারণ মানুষের মধ্যে বিশ্বাসটা আছে যে শাঁখের আওয়াজ মঙ্গলজনক, যাবতীয় অমঙ্গল দূর হয়ে যাবে, এই বজ্রপাত বা বাজ পড়া বন্ধ হবে, বৃষ্টি বন্ধ হবে, মানুষের ভালো হবে, সেজন্যেই শাঁখ বাজানো হয়। তেমনি তখনকার দিনে মানুষেরও বিশ্বাস ছিল যে ঋষি জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, তাই সবাই জৈমিনীর নাম স্মরণ করছেন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। তাহলে এই যে সবটাই, এই যে হুড় হুড় দূর দূর ঝনঝন, সবটাই হচ্ছে এই প্রবল বেগে ঝড়ের আওয়াজ। প্রচণ্ড ঝড় বইছে এবং আকাশ এমনই ঘন কালো মেঘে ঢাকা যে কেউ সূর্যের কিরণটুকু পর্যন্ত দেখতে পাচ্ছে না, সূর্যের আলো দেখতে পাচ্ছে না তারা। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জালি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। এবার এত বৃষ্টি হয়েছে যে সাপের গর্ত জল ঢুকে গেছে। এবার বেচারা সাপ তখন কি করেছে, সে তার গর্ত ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। এবার চারদিকে তো জল থই থই, সেই জন্য সে জলে ভেসে বেড়াচ্ছে। বুলে মানে হচ্ছে বেড়ানো, ভাসিয়া বুলে মানে হচ্ছে ভেসে বেড়ানো। তাহলে সাপ তার গর্ত থেকে বেরিয়ে এসেছে এবং চারদিকে যে জলে জলময় অবস্থা, সেই জলে সেও বেচারা ভেসে বেড়াচ্ছে। এবার যেটা একটু আগেই বলছিলাম যে এত বৃষ্টি হয়েছে, এত জলমগ্ন হয়ে গেছে পুরো কলিঙ্গ দেশ, যে আলাদা করে কোনটা জল কোনটা স্থল ভেদ করা যাচ্ছে না, সব একাকার হয়ে গেছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। নিরবধি মানে সীমাহীন, 7 দিন ধরে টানা সীমাহীন বৃষ্টি হয়ে চলেছে। তাহলে বুঝতে পারছো কি অবস্থা, যে 7 দিন টানা বৃষ্টি হয়ে চলেছে, বিরাম নেই এবং সেই বৃষ্টির কোনো সীমা নেই। প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে 7 দিন ধরে, যার ফলে কি হচ্ছে, মাঠে শস্যের কাজ বন্ধ হয়ে রয়েছে এবং এই টানা বৃষ্টিতে ঘর বাড়ি সব পচে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ বেশিরভাগেরই মাটির বাড়ি, খড়ের চাল, সব ঘর বাড়ি পচে নষ্ট হয়ে যাচ্ছে। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। এবারে নতুন উপদ্রব, শিলাবৃষ্টি আরম্ভ হয়েছে। সেই এত বড় বড় শিলা, ছোটবেলা তোমরাও নিশ্চয়ই দেখেছ শিলাবৃষ্টি হতে, অর্থাৎ ছোট্ট ছোট্ট বরফের টুকরো আর কি। পুরো একদম যে জমাট বাঁধা বরফ, যেটা আমরা পাহাড়ি এলাকায় পর্বতাঞ্চলে শীতকালে গেলে দেখতে পাই, ঠিক সেরকমটা নয়, কিন্তু বৃষ্টি যখন খুব ঘন হয় মাঝখানে মাঝখানে শিল পড়ে, টুপটাপ করে আওয়াজও হয়, টিনের শেডে খুব আওয়াজটা হয়। তো এবার এদের যে এই খড়ের চাল ভেদ করে মাটিতে শিল পড়তে আরম্ভ করেছে, ঘরের মেঝেতে। ঠিক মনে হচ্ছে যেন ভাদ্র মাসের পাকা তালের মতো শিলগুলো এসে পড়ছে। এবার তাহলে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে।
তাহলে আকাশ ঘন কালো মেঘে অন্ধকার, প্রচণ্ড ঝড় বইছে, প্রচণ্ড বিদ্যুতের ঝলকানি, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এবার শুধু বৃষ্টিতে আর থামছে না, এবার শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। এইবার আমরা আসল কারণটা খুঁজে পাচ্ছি। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। দেবী চণ্ডীর আদেশ পেয়েই পবনপুত্র বীর হনুমান তিনি এইরকম ভয়ঙ্কর ঝড় তোলপাড় করে দিচ্ছে, যে ঝড় কলিঙ্গ দেশকে, সেই ভয়ঙ্কর ঝড় তিনি নিয়ে এসেছেন। যে ভয়ঙ্কর ঝড়ে কলিঙ্গ দেশের মাঠ নয় কিন্তু, হ্যাঁ, যেটা বৌদ্ধদের মঠ যেটা হয়, উপাসনা স্থল, সেই মঠ, বড় বড় বাড়ি, অট্টালিকা সমস্ত ভেঙে তিনি খান খান করে দিচ্ছেন। হনুমান মানেই পবনপুত্র, তাহলে দেবী চণ্ডী তাকে আদেশ করেছেন যে যাও, তুমি এমন ঝড় ওখানে ঘনিয়ে তোলো যাতে কলিঙ্গ দেশের ঘর বাড়ি আর আস্ত না থাকে। তো পবনপুত্র বীর হনুমান তিনি এমনই ঝড় নিয়ে এসেছেন, মঠ অট্টালিকা ভেঙে একেবারে খান খান হয়ে যাচ্ছে কলিঙ্গ দেশের। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। অর্থাৎ চারিদিকে পর্বত প্রমাণ বিরাট বিরাট ঢেউ বইছে। কিসের ঢেউ একটু পরেই আমরা দেখব, কিন্তু সেই ঢেউয়ের ধাক্কায় কলিঙ্গ দেশের ঘর বাড়ি সব দুলছে, টলমল করছে, ভেঙে পড়ে যাচ্ছে জলের মধ্যে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। তাহলে এই যে দেবী চণ্ডীর আদেশেই নদ নদীরা সব কলিঙ্গ দেশের মধ্যে ঢুকে পড়েছে এবং তারা এত বিরাট বিরাট ঢেউ সৃষ্টি করছে যেন এক একটা বিশাল পর্বত। সেই পর্বত সমান বিশাল আকৃতির ঢেউয়ের ধাক্কায় কলিঙ্গ দেশের বাড়িঘরগুলো সব দুলে উঠছে, টলমল করছে, ভেঙে পড়ে যাচ্ছে নদীর জলে। এবং এই লাস্ট লাইনটা হচ্ছে ভণিতা। ভণিতা আমরা কাকে বলবো? মধ্যযুগের কবিরা কাব্যের যে অংশে তাদের আত্মপরিচয় দিতেন, তাদের নাম উল্লেখ করতেন, বইটার নাম উল্লেখ করতেন, তাকেই বলা হয় ভণিতা অংশ। সেই ভণিতা অংশে কবি কি বলছেন? অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে যে ভয়ানক প্রলয় ঘনিয়ে এসেছিল সেটাকেই শ্রীকবি কঙ্কন অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী অম্বিকা মঙ্গল নামে গ্রন্থে গান হিসেবে বিবৃত করছেন সেই প্রলয়ের কথাটা। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এই কাব্যাংশটা, এটা তো পুরো একটা সম্পূর্ণ কবিতা নয়, একটা অংশ, এই কাব্যাংশটা সম্পূর্ণ ধরে ধরে বুঝিয়ে দিলাম। ভালো করে একবার ভিডিওটা দেখে নিও। কোনো কমেন্ট থাকলে, কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ইতিমধ্যেই কিন্তু আমার ক্লাস 9-এর ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নিও, প্লে লিস্টটা চেক করো, তাহলেই তোমরা 9-এর ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।